অর্থনীতি শুধু কিছু সংখ্যা সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। তাই অর্থনীতির আলোচনা যতই জটিল মনে হোক না কেন, এর প্রভাব আছে আমাদের ব্যক্তি জীবনে। অর্থনীতির কঠিন আলাপকে সহজ ভাষায় বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ান এর নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাসান। শুরুতে দেখে নিচ্ছি আজ যা থাকছে। বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি হলেও সঠিক পরিসংখ্যানের অভাবে নেওয়া যাচ্ছে না কার্যকর উদ্যোগ। একাধিক বাজার নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও আমলাতান্ত্রিক জটিলতায় দেখছে না আলোর মুখ। অভ্যন্তরীণ সক্ষমতা ও দীর্ঘমেয়াদী পরিসংখ্যানের বিবেচনায় উন্নয়ন কৌশল গ্রহণের পরামর্শ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের। এছাড়া থাকছে বাজার নিয়ন্ত্রণে নানা ধরনের বিশ্লেষণ এবং আমাদের সাথে থাকছেন একজন অতিথি। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হলেও সরকারের আমদানির উদ্যোগ নেই, ফলে দফায় দফায় দাম বাড়ছে মরিচ পেঁয়াজের। বাজার বিশ্লেষকরা বলছেন সংকট বাড়ার আগে সরবরাহ পরিস্থিতি মূল্যায়ন করা প্রয়োজন। এতে সংকট তৈরি হওয়ার আগেই আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে জুলাইয়ের অর্ধেকটা সময় দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 24,138 হেক্টর জমি পানির নিচে তলিয়ে যায়। এতে প্রায় 1,34,000 টন খাদ্যশস্য নষ্ট হয়, যা টাকার অঙ্কে ক্ষতি নির্ধারণ করা হয়েছে 478 কোটি টাকা। ফসলের ব্যাপক ক্ষতির পরও সরকার পণ্য আমদানির কোনো উদ্যোগ নেননি, ফলে এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। সবশেষ তথ্য অনুযায়ী খুচরা বাজারে কাঁচামরিচের দাম 400 ছুঁয়েছে। পেঁয়াজের দর 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। বাড়তি অন্যান্য সবজির দামও। নিত্য প্রয়োজনীয় মরিচ না হলে কোনো তরকারি তো মজা হয় না। এটা কি গরিবে খেতে পারবে? এটা জনগণ সবাইকে কিনতে পারবে? আমদানি কম, তো এর জন্য দাম বেশি, মরিচ কম আসে। ব্যবসায়ীরা বলছেন এবছর পেঁয়াজের উৎপাদন যথেষ্ট, তবে বন্যার কারণে কি পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। যদিও পেঁয়াজের ভরা মৌসুমে এখনই আমদানির প্রয়োজন নেই বলে জানান ব্যবসায়ীরা। 40 কেজি যদি পেঁয়াজ রেখে থাকে, এটার এখন ওজন হচ্ছে 28 থেকে 30 কেজির মতো। অতএব কৃষকের অলমোস্ট 60 থেকে 65 টাকা পত্তা হয়ে যাচ্ছে। আর এই বাজার দেখে সরকার যদি আমদানির অনুমোদন পত্র দেওয়া হয়, পরবর্তীতে আমাদের কৃষকরা পেঁয়াজ লাগাতে অনীহা প্রকাশ করবে এবং আমাদের আমদানি নির্ভরতার উপরেই থাকতে হবে। এদিকে বিশ্লেষকরা বলছেন আগাম যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারের কাছে সঠিক পরিসংখ্যান থাকা জরুরি। সংকট তৈরির আগেই আগাম আমদানির সিদ্ধান্ত গ্রহণ করা গেলে পণ্যের দাম বাড়ার সম্ভাবনা থাকবে না। বন্যা হয়, কোনো দুর্যোগ হয়, দুর্বিপাক হয়, তখন আমাদের ফসলের ক্ষতি হলে আমাদের দেশে বিভিন্ন ফসলের অভাব সৃষ্টি হয়। তাতে করে আমাদের জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়। কাজে এটা যদি খুব দ্রুত আমাদের আমদানি করার ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু দেশে কনজিউমার যারা আছে তাদেরকে অনেক বেশি দাম দিতে হয় না এবং কনজিউমার ক্ষতিগ্রস্ত হতে হয় না। বাজারে মরিচের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। অন্যথায় নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম আরও বাড়ার শঙ্কা থেকেই যাচ্ছে। মিনা ফিরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। বাণিজ্য সংলাপের পুরোটা সময় আজ আমাদের সাথে যুক্ত থাকছেন অতিথি হিসেবে কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর চেয়ারম্যান এবং সাবেক শ্রম সচিব এইচ এম শফিকুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা একটা প্রতিবেদন দেখলাম যেখানে দেখলাম যে বন্যা হয়েছে, ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এরপর আসলে এটার একটা ইফেক্ট নিশ্চয়ই থাকবে, কারণ দেশের প্রায় 43টা জেলায় এই বন্যাটা হয়েছে এবং দক্ষিণ অঞ্চলে বিশেষ করে পাহাড়ি ঢল এবং বৃষ্টির কারণে এটা অনেক পানি হয়েছে নানা জায়গায়। তো এই যে ক্ষতিটা একটা আগাম কোনো হিসাব করে আমাদের আসলে বাজারে এর প্রভাব কি হতে পারে সেটার কোনো উদ্যোগ আমরা খুব একটা দেখিনি, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি সবজি সহ কাঁচা মরিচের দাম বাড়তি। এই সংকটটা আসলে কেন হয়? আমাদের আসলে পরিসংখ্যানের একটা বড় দুর্বলতা আছে এবং আপনারা যদি দেখেন আমাদের পরিসংখ্যান যে সোর্স থেকে আমরা পাচ্ছি, বিশেষ করে আপনি কৃষি পণ্যকে ফোকাস করেছেন, সেখানে কৃষি মন্ত্রণালয়ের যে এক্সটেনশন ডিপার্টমেন্ট আছে তারা একটা পরিসংখ্যান দেয়, বিবিএস একটা ডাটা দেয়। আমি একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি। 2 বছর আগে বলা হলো যে আলুর উৎপাদন বাম্পার হয়েছে এবং সেখানে আমাদের ইভেন
কৃষি মন্ত্রণালয় এবং বিবিএস দুটোই কিন্তু সরকারের, এবং সেখানে দেখা গেল যে আপনার 15 লক্ষ টন আসলে ফারাক দুটো প্রতিষ্ঠানের আপনার স্ট্যাটিস্টিক্স। এখন সমস্যা হচ্ছে কি, আমরা কি জানি যে আমাদের আসলে কত মানুষ আছে, আমরা কত জনসংখ্যা আছে, এটাও তো আমরা জানি না। আপনি যে হিসাবটা করবেন, আমাদের কি আসলে এখন কেউ বলতে পারে এখানে কি আমাদের 16 কোটি 17 কোটি 18 কোটি না 20 কোটি মানুষ, এবং আমাদের 1 কোটি মানুষ কিন্তু দেশের বাইরে থাকে। তাহলে আমার যে জায়গাটা বেসিক জায়গা, আমি কিন্তু এই পরিসংখ্যানের ঘাটতির কারণে আমরা বলতে পারছি না আমাদের চাহিদা কত এবং সেই অনুযায়ী আমাদের উৎপাদন কত করতে। কিন্তু আমি তো জানি স্যার বেশ কিছুদিন আগে জনশুমারিও হয়েছে, খুব বেশি দিন না, হয়তো 2 বছর বা 3 বছর আগে। মানে আমরা এটা দিয়ে সঠিক তথ্য এখনো মানে জনশুমারি তো আপনার যেটা হয়েছে, যেটা 3 বছর আগে যেটা মানে ওইটা তো সম্পূর্ণ হয়নি। ওরা কখন কৃষি শুমারি করে, কখনো খানা জরিপ করে, বাট ওভারঅল যেটা আছে সেটা আসলে ওই অর্থে অনেক দিন ধরেই হয়নি। এখন প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা হলো কৃষি ডিপার্টমেন্ট তাদের ফোকাসটা কি, তাদের উৎপাদন বাড়ানো। এখন উৎপাদন বাড়ানোর জন্য তারা কি করে, প্রজেকশন করে, সেটা হলো যে 10% করে বাড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি কি উৎপাদন ততটুকু হয়েছে কিনা। এবং এখানে সবচেয়ে বড় জায়গাটা হলো যে আমরা জানি না আসলে আমাদের ডিমান্ডটা কত সেখানেও। এবং অনেক পণ্যের আছে কিন্তু বহুবিধ ব্যবহার আছে, যেমন চালের যেটা হিসাব, চালের কিন্তু ভিন্ন ব্যবহার আছে। এবং ইভেন এখন কিন্তু পোলট্রি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমাদের বেকারিতে কিন্তু অনেক কনজাম্পশন হয়। এখন যে প্রবলেমটা হচ্ছে কি, যে আমরা একদিকে যেমন জানি না যে আমার ডিমান্ড কত, এবং সেই ডিমান্ড অনুযায়ী আসলে আমরা আমাদের যেটা উৎপাদনের সাথে সিনক্রোনাইজ করতে পারি না। প্রবলেমটা আরেকটা জায়গায় আছে, সেটি হলো আমরা কৃষি মন্ত্রণালয়, আমাদের খাদ্য মন্ত্রণালয় যেহেতু চাল তারা মজুত করে বা গুদামজাত করে এবং সেখানে তারা ইন্টারভেন করে, আবার বাণিজ্য মন্ত্রণালয় সেখানে ইম্পোর্টের পণ্য এবং বাজার নিয়ন্ত্রণে তাদের একটা দায়িত্ব আছে। সমস্যাটা হচ্ছে কি, পেঁয়াজের কথা যেটা বললেন, এখানে নিউজে বোধহয় একটু কারেকশন আছে। সেটি হলো যে পেঁয়াজের কিন্তু এখন ভরা উৎপাদন মৌসুম না, পেঁয়াজের উৎপাদন মৌসুম ছিল আসলে শীতের পর অ্যাকচুয়ালি মার্চ মাসে, এপ্রিল মাসে, এবং সেখানে আমাদের যেটা পেঁয়াজ আসলে মূল পেঁয়াজটা উৎপাদন হয়। এখন আমাদের লিন পিরিয়ড পেঁয়াজের কখন, সেই লিন পিরিয়ডটা হলো মূলত আমাদের সেপ্টেম্বরের, অক্টোবর, নভেম্বর, এই সময় আমাদের আসলে ক্রাইসিসটা হয়। এখন পেঁয়াজের যেটা আছে, যে আমার একজন বললেন আর কি, যে ওখানে যে আমদানির বিষয়টা এখানে নিরুৎসাহিত করা হচ্ছে, কৃষকরা কি এই পেঁয়াজের দামটা পাচ্ছে যখন দাম বেড়ে যায়। প্রবলেমটা হচ্ছে এখনও আমাদের পরিসংখ্যান অনুযায়ী যেটা বলা হচ্ছে 35 লাখ টাকার উৎপাদনে 30% কিন্তু আপনার শুকিয়ে যায় বা নষ্ট হয়, কারণ আমার এটা কোল্ড স্টোরেজের ব্যবস্থা করতে পারিনি। এখন যদি আমার প্রতি বছর কিন্তু 5 থেকে 6 লাখ 7 লাখ টন আমার ঘাটতি থাকে, এই ঘাটতিটা কি আমরা উৎপাদন করতে পেরেছি, সেই তথ্যটার সাথে কিন্তু আমাদের চাহিদার মিল নেই। তখন হচ্ছে কি, যে আমরা যদি ইম্পোর্টটা যদি পিরিয়ডিক্যালি করি, আমরা ইম্পোর্টটা যেটা করতে হবে অল্প অল্প করে, অর্থাৎ একটা দাম আমরা রেখে দিলাম, এটা ক্রস করলে আমরা সীমিত আকার ইম্পোর্ট করব, তখন কিন্তু আপনার বাজারটা স্থির থাকে। আমরা যেটা মার্কেট থেকে খবর পেয়েছি সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজের এখনো যথেষ্ট পরিমাণে সরবরাহ রয়েছে। এখন যদি দাম বাড়ানো হয় তাহলে কৃষকরা এক ধরনের সংকটে পড়বে। আপনি যেমনটি বলছিলেন অক্টোবর নভেম্বরের দিকে গিয়ে একটা ক্রাইসিস হবে। তবে এই ব্যাপারটা সরকারকে আগেই বুঝতে পারতে হবে, সিদ্ধান্তটা আগেই নিতে হবে। যেমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল মরিচের ক্ষেত্রে, কারণ মরিচের যে সংকট হবে এটা, কারণ মরিচের ক্ষেত নষ্ট হয়েছে, এটা তো সত্য। তো এই সিদ্ধান্তটা আগেই নেওয়া উচিত ছিল। সরকারের এই উদ্যোগগুলো আসলে কেন ঘটনা ঘটে যাওয়ার পর নেয় এবং যখন আবার মৌসুম শুরু হওয়ার সময় হয় তখন আমদানি চলে আসে, এই যে এই সংকটটা। এখানে আমাদের দেশে একটা বড় সমস্যা হলো আমাদের কোঅর্ডিনেশন নেই। কোঅর্ডিনেশন কেন নেই? ধরেন আপনার খেজুরের যে মূল চাহিদাটা কখন থাকে আপনার রমজানে। এখন রমজানের আগে খেজুরটা কিন্তু আমাদের মিডল ইস্ট বা ওই দেশগুলোতে, আরব দেশগুলো থেকে আনতে হয় এবং সেখানে অলমোস্ট 2 মাসের মতো সময় লাগে। কি হলো যে বিদেশি ফল আমদানির ফর্মুলার মধ্যে আমরা খেজুরের ডিউটিটা 130% করা হলো ইম্পোর্টের ক্ষেত্রে, এবং সেখানে এইটা করার ফলে যেটা হয়েছে যে আপনার খেজুরের দাম তখন নিয়ন্ত্রণ করা যাবে না। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় বলা হলো, ব্যবসায়ীরা যখন এটা নিয়ে আলোচনা করলেন, আমাদের তো কমফোর্টেবল মানে আমাদের একটা সাশ্রয়ী মূল্যে খেজুরটা দিতে হবে, কিন্তু এনবিআর সে করলো কি, যে তার ডিউটির জন্য কিন্তু এটি সিদ্ধান্ত যখন নিল রমজানের ধরেন আপনি 1 সপ্তাহ আগে, এই সিদ্ধান্ত নিয়ে তো লাভ নেই, ডিউটিটা প্রত্যাহার করা হলো। একইভাবে কিন্তু আমাদের অন্য ক্ষেত্র যেটা হয়, ড্যামেজ হয়ে যাওয়ার পরে
আপনি সিদ্ধান্ত নিলে নিয়ে সেটা লাভ কিন্তু নেই, নিয়ে লাভ নেই। এবং আপনি বলছিলেন স্যার যে প্রতিটা অধিদপ্তর তার নিজের ক্যাপাসিটি বা নিজের সক্ষমতা দেখানোর জন্য উৎপাদন কত হলো সেটি বিষয় না, 5% 10% বাড়িয়ে করতে হয়। এটি আমি অনেক জায়গায় শুনেছি, কিন্তু এটা তো আসলে আমাদের সঠিক পরিসংখ্যান বেরোচ্ছে না কৃষি ক্ষেত্রে। তো এটার তো বড় সংকট বাজারে পড়ছে। আবার প্রবলেমটা হয় কি যে ওই আলুর কথা যেটা বললাম, ধরেন এই বছর আলুর দাম যদি খুব বেশি পাওয়া যায়, পরের বছর কৃষকরা উৎসাহী হয়ে আরও বেশি উৎপাদন করে, কিন্তু আমার তো অত ডিমান্ড নেই। কারণ হলো যে আমরা হিসাব করে দেখেছি আমাদের অলমোস্ট ধরেন 80 লক্ষ টন লাগে, আর বীজের জন্য 1 লক্ষ টন 10 লক্ষ টন লাগে, মোটামুটি 90 লক্ষ টন। এবং এটা আলুটা কিন্তু আপনার টোটালি নিয়ন্ত্রিত থাকে, অর্থাৎ কোল্ড স্টোরেজে আপনার এটা কিন্তু মজুদ থাকে। কিন্তু পেঁয়াজ বা এইসব ক্ষেত্রে তো আমার পরিসংখ্যান আমার চাহিদার সাথে যদি আমি সিনক্রোনাইজ না করতে পারি, তাহলে যেখানে আমাদের ঘাটতি আছে তখন তো আমাকে আপনি বলছিলেন, আমরা এখানে একটু আপনাকে থামা, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। মূলত আমরা যে আলোচনাটা করলাম, আসলে পরিসংখ্যান যদি সঠিক না থাকে ব্যবস্থা কখনোই সঠিক নেওয়া সম্ভব হবে না। আপনি আছেন, একটা বিরতি নিচ্ছি। দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে। আপনাদের সাথেই রয়েছে আমি ইলিয়াস হাসান। নিত্যপণ্যের বাজারে আগাম সংকট মোকাবেলা ও সরবরাহ স্থিতিশীল রাখতে এআই ভিত্তিক বাজার বিশ্লেষণের কথা ভাবছে সরকার। বাজার নিয়ন্ত্রণে প্রযুক্তিগত এমন সেবার কথা অতীতেও ঘোষণা আসলেও কার্যত এর কোনো বাস্তবায়ন হয়নি। উদ্যোক্তারা বলছেন, সরকারের আমলাতান্ত্রিক জটিলতা, আন্তঃ মন্ত্রণালয় সমন্বয়ের অভাব ও ঘন ঘন সিদ্ধান্তের পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এনেছে বাজার দর অ্যাপস। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার দর অ্যাপের ঘোষণা এসেছিল গেল বছরের সেপ্টেম্বর মাসে। এরপর নানা আলোচনা হলেও উদ্যোগটি আলোর মুখ দেখেনি। প্রশ্ন হচ্ছে, ঘোষণা করেও কেন এ ধরনের উদ্যোগ থেকে পিছিয়ে এলো ভোক্তা অধিকার? কথা হয় বাজার দর অ্যাপের উদ্ভাবক ইব্রাহিম মোল্লার সাথে। তিনি বলেন, উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বাজারের মূল্য প্রকাশ করতেই এই অ্যাপ তৈরি করা হয়েছিল। কিন্তু ঘোষণা দিলেও বাস্তব কোনো ধরনের ডেটা এন্ট্রি দেওয়া হয়নি অ্যাপটিতে। ফলে কার্যত এটি এখন বন্ধ। প্রায় 1 বছর আগে আমরা বাজার দর অ্যাপ তৈরি করেছিলাম এবং আমরা এটা ভোক্তা অধিদপ্তরকে বিনামূল্যে গিফট করেছিলাম। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত খেয়াল করেছি যে কিছুদিন তারা ওখানে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের সর্বোচ্চ মূল্য প্রতিটা জেলার আপডেট করেছে, কিন্তু পর থেকে আমরা দেখতে পারি অনেকদিন পর যে কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে না। প্রায় একই ধরনের আরও একটি উদ্যোগ নেন জাকির উদ্দিন আহমেদ, তবে কোনো অ্যাপে নয়। জাকির উদ্দিন বাজারে বাজারে বিলবোর্ডের মাধ্যমে মূল্য তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছিল, যেখানে সরকার প্রদত্ত বাজার দর সরবরাহ পরিস্থিতির ডেটা বিশ্লেষণ করে মূল্য তালিকা প্রকাশ করা হবে। একই সাথে বাজারে কোনো পণ্যের ঘাটতি থাকলেও সেটিও জানতে পারবে যথাযথ কর্তৃপক্ষ। তবে তিনি বলছেন, বিভিন্ন পক্ষ এই উদ্যোগকে স্বাগত জানালেও আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে এটি বাস্তবায়ন হয়নি। অলরেডি আইওটি বেস সলিউশন আমরা গত 1.5 বছর আগে লঞ্চ করেছি, আমরা সরকারকে দেখিয়েছি, আমলাদেরকে দেখিয়েছি, কিন্তু এটা আলোর মুখ দেখছে না। অতীতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা না গেলেও আবারও এআই ভিত্তিক বাজার গবেষণা ও বাজার নিয়ন্ত্রণের কথা বলছে বাণিজ্য মন্ত্রণালয়। 10 বছরের ডেটা বিশ্লেষণ করে পণ্যের সরবরাহ পরিস্থিতি সংকট আগাম জানান দিবে এই ব্যবস্থা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উদ্যোক্তারা বলছেন, কেবল উদ্যোগ নিলেই হবে না, কার্যকর করতে হলে সকল পক্ষের সমন্বয়ের পাশাপাশি হালনাগাদ ডাটা এন্ট্রি করতে হবে। চ্যালেঞ্জটা থাকবে সেটা হচ্ছে সঠিক ডাটা, সঠিক ফ্যাক্টরে, সঠিকভাবে এআই মডেলটাকে ফিট করে ট্রেন করা। সরকার প্রথমে যখন তার পণ্যটাকে ক্যালকুলেট করবে যে আমার পণ্য কতটুকু দরকার, ডিমান্ড এবং সাপ্লাই, এটার রেজাল্টটা পাওয়ার পরে কিন্তু ইমপ্লিমেন্টেশনের ব্যাপার, মানে এন্ড অফ দ্য ডে আমার দরকার হচ্ছে ভোক্তা তার পণ্যটা ন্যায্য মূল্যে পাচ্ছে কিনা। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, এআই ভিত্তিক বাজার বিশ্লেষণের এই উদ্যোগের কেবল প্রাথমিক আলাপ হয়েছে। এখনো কোনো সেবাদানকারী অ্যাপ কিংবা প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়নি। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা। আবারও ফিরছি আলোচনায়। আমাদের সাথে আজ আলোচনার জন্য রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান AHM শফিকুজ্জামান। স্যার, স্বাগত জানাচ্ছি। একটি উদ্যোগ যেটি আপনি নিয়েছিলেন, বিশেষ করে ভোক্তা অধিকার অধিদপ্তরে যখন আপনি ডিজি ছিলেন তখন, এবং সেটি আমরা দেখলাম যে নানা আলোচনায় বা আপনারা একটা অ্যানাউন্সমেন্টও করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেটির কোনো বাস্তবায়ন হয়নি। এই যে প্রযুক্তি ব্যবহার, সবসময় সরকার বলে প্রযুক্তি দ্বারা, এআই দ্বারা নিয়ন্ত্রণ করবে, কিন্তু এইটার যে ব্যবহারে যে মানসিক
মানে গ্রহণ করার যে ক্ষমতাটা সেটি তো আমরা করতে পারছি না। আমি কিন্তু আলোচনায় এক সময় বলেছিলাম আমাদের কিন্তু সমন্বয়হীনতা রয়েছে, এবং সেই সমন্বয়হীনতা এমন যে প্রতিটা মন্ত্রণালয়, প্রতিটা অধিদপ্তর তারা আসলে বিচ্ছিন্ন দ্বীপের মতো কাজ করে, কিন্তু সরকার তো ওভারঅল একটি সরকার। সেখানে যেটা হয় যে এই যে আপনার অ্যাপ নির্ভরতা বলেন বা আমাদের ডিজিটালাইজেশনের, তো একটা সময় তো আমরা এটা নিয়ে অনেক বেশি যে ডিজিটাল বাংলাদেশ বা অনেক কিছুই, কিন্তু আপনি তো জানেন যে আমাদের NSW যেটা, সেই NSW যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো যেটা কাস্টমসের, সেটা কিন্তু গত 16 বছর ধরে চেষ্টা করে কিন্তু এটা আলোর মুখ দেখেনি। কারণটা কি? এগুলো যতই প্রযুক্তি নির্ভরতা আসবে তত দুর্নীতি কমবে, তত আসলে এই যে কালোবাজারি বা এই জিনিসগুলো কিন্তু ট্র্যাক করা যাবে। এখন আমি যেটা বললেন, আমার একটা সময় যখন আমি ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক ছিলাম, আমি একটা চমৎকার একটা অ্যাপস করেছিলাম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এই সাপ্লাই চেইনটাই হলো সবচেয়ে বড় আমাদের অন্তরায় যে এই যে বাজার ব্যবস্থার জন্য। কারণ আমাদের এখানে কোনোটা মানে অথেন্টিক কোনো সাপ্লাই চেইন নেই, এটা হলো টোটালি আপনার সেই ট্র্যাডিশনাল যে ফরিয়া, আড়তদার, পাইকার, খুচরা এই চক্রের মধ্যে আছে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপসটা এরকম ছিল, আমাদের রিফাইনারিরা যেটা এসও প্রথা, ডিও প্রথা, তারা যে উৎপাদন করে এবং ভোক্তা পর্যন্ত যেতে এই জিনিসগুলো প্রত্যেকটা জায়গায় মিল গেট থেকে কতটুকু প্রোডাকশন হলো, কতটুকু স্টক আছে, এবং সেটা একদম সেই উপজেলা ওই হাট বাজার পর্যন্ত যাবে, এটা কিন্তু ওইখানে ট্র্যাক করা যেত। আমরা কয়েকবার চেষ্টা করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা আমাদের বড় বড় রিফাইনারিদের রাজি করালাম, বাট এটা তাদের চাপেই, কারণ তারা এই মনিটরিংয়ের মধ্যে যেতে চাচ্ছে না, এটা তো বুঝতেই পারেন, তাহলে এই অনিয়মগুলো দূর হবে, সেই জন্য করা যায়নি। এবং এটি কিন্তু বেস্ট আপনাদের পাবলিক সার্ভিস ইনোভেশন অ্যাওয়ার্ডও পেয়েছিল। আর যে জিনিসটা আমরা যে যাদের আলোচনা শুনলেন তারা ব্যক্তিগত পর্যায়ে যেগুলো করেছে, ওনারা আমার সাথেও যোগাযোগ করেছিলেন। প্রবলেমটা হচ্ছে কি আমাদের দেশে, সেটি হলো যে আপনার ইনফরমেশনের ঘাটতি। যেমন আপনারা বাজার দর প্রতি শুক্রবারে আপনারা বিভিন্ন নিউজে করেন, এটা আসলে টিসিবি ঢাকা শহরের 13টা মার্কেট থেকে তারা এই তথ্যগুলো নেয়, এবং এই তথ্যগুলো কিন্তু টিসিবি কালেক্ট করে নেয়। ওখান থেকে আপনার কোনো ব্যক্তি আছে তারা এই তথ্যগুলো দিচ্ছে, এবং এই সময় দেখবেন যে ওখানে এই তথ্যের মধ্যেও কিন্তু আসলে প্রকৃত ইয়েটা রিফ্লেকশন হয় না। এর বাইরে কৃষি বিপণন অধিদপ্তরও আপনার এই বাজার দরটা দেয়, এবং একটা সময় আমরা ক্যাব থেকেও করছিলাম যে সারা বাংলাদেশ থেকে আসছে, ওই সিস্টেমটা এখন বন্ধ হয়ে আছে। এখন ধরেন আমাদের যে বাজার দর, সেটা যদি কারণ বাজারে বা এরকম ঢাকার মার্কেটে আপনার যে দরটা দেখানো হচ্ছে, মানে আপনি বলবো যে একটু উচ্চ দর, এইটার ইফেক্টটা কিন্তু সারা বাংলাদেশে পড়ে যাচ্ছে। ওখানে যদি কম দাম থাকে তখন সেটাও কিন্তু আপনার চলে আসছে। এখন এআই যেটা বলা হচ্ছে, এগুলো ধরেন মানে একটা পলিটিক্যাল ভিশন থাকে বা ইয়ে থাকে, এটা সবই ঠিক আছে, বাট আপনার ইনফরমেশনগুলো এআইতে তো ইনফরমেশন দিতে হবে, কারণ এআই তো নিজে কাজ করবে না, তাকে ইনফরমেশন সে অ্যানালাইসিস করবে। এখন সেখানে তো ওই প্রথম আলোচনা একদম আসছে যে আমাদের পরিসংখ্যানেই তো ঘাটতি আছে, আমরা জানি না আসলে আমাদের কত মানুষ আছে, আমাদের চাহিদা কত, আমাদের উৎপাদন কত করতে হবে। এবং এটা না জানলে হচ্ছে কি যে একজন প্রান্তিক কৃষক যখন তার সবজিটা উৎপাদন করে, সেটা যদি আপনার দামটা কমে যায় বা তখন যে সে যে বসে যায়, অথবা আপনার যদি এই যে প্রাকৃতিক দুর্যোগের কথা বললেন যে এখন অতিবৃষ্টির কারণে মরিচ আপনার নিয়ন্ত্রণের বাইরে গেছে, অর্থাৎ এখন সরবরাহ এবং চাহিদার ঘাটতির কারণে কিন্তু এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই কারণে আমরা কিন্তু আগে থেকে প্রজেকশন করতে পারতাম, মেট্রোলজি ডিপার্টমেন্ট, যে ওই সময় বন্যা আসবে, তখন আমাদের যেসব ফসল আপনার মানে কি বলবো যে হারভেস্টিংয়ের জায়গা আছে, সেটা যদি আমাদের ঘাটতি না মেটাতে পারে, তখন আমরা কিন্তু বাইরে থেকে ইম্পোর্টের এই সিদ্ধান্তগুলো নিতে হবে। এটা যদি না হয় তাহলে তো আপনার বাজার কন্ট্রোল করা। এখানে আপনি বলছেন যে পরিসংখ্যানের কথাটা, যে পরিসংখ্যান যদি না হয় আমি এআই কে কিভাবে ট্রেন করব, ওখানে ডাটাটা যেটা ডেটা ছাড়া তো আসলে কিছু হবে না। আপনি আছেন স্যার, একটা বিরতি নিয়ে আবার কাছে ফিরছি। দর্শক, আরো একটা বিরতি নিচ্ছি, চলছে বাণিজ্য সংলাপ, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপের মধ্যে, সাথে রয়েছে আমি রিয়াজ হাসান। অভ্যন্তরীণ সক্ষমতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে বাংলাদেশের উন্নয়ন কৌশল। এতে পরিবর্তিত বৈশ্বিক অবস্থায় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন নীতি নির্ধারণের পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান বাড়ানো সম্ভব হবে। রোববার পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের আয়োজনে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস অ্যান্ড
পলিসি ইন্ডিপেন্ডেন্ট নেভিগেটিং বাংলাদেশ ডেভেলপমেন্ট পাথওয়ে শীর্ষক আলোচনায় অনুষ্ঠানে এমন কথা বলা হয়। এতে প্রধান বক্তা ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্রফেসর এমিরেটস ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আলোচনায় সঞ্চালনা করেন PRI চেয়ারম্যান ডক্টর জাহিদ সাত্তার। প্যানেল আলোচনায় অংশ নেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ, গবেষক ও তৈরি পোশাক খাতের প্রতিনিধিরা। আলোচনায় বাংলাদেশের উন্নয়ন কৌশল, অর্থনৈতিক নীতিতে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ, বৈশ্বিক পরিবর্তনের প্রভাব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এবং টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পায়। বক্তারা বলেন, দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করতে বাস্তব ভিত্তিক নীতি প্রণয়ন এবং নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। আবারও ফিরছি আলোচনায়। আমাদের সাথে রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান AHM শফিকুজ্জামান। স্যার, আবারও স্বাগত জানাই। কিন্তু আমরা দেখলাম যে একটি গবেষণা সংস্থা আজকে একটু অনুষ্ঠান করছে, এখনো চলছে, যেটি সেখানে বলা হচ্ছে যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় পরিকল্পনা বা ভবিষ্যতের একটা পরিকল্পনা করে নিতে হবে, বা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলা হচ্ছে, এবং বৈশ্বিক যে পরিস্থিতি সেটিকে মাথায় রেখে করা হচ্ছে। আসলে এই ধরনের কথা তো আসলে সবাই বলে, কিন্তু বাস্তবে তা কি হয় আসলে শেষ পর্যন্ত? বাংলাদেশ আসলে একটা অদ্ভুত দেশ। এখানে সরকার পরিবর্তন হয়, সব নীতিও পরিবর্তন হয়ে যায়। আমাদের যেটা আছে যে প্রথম যদি আপনি অ্যানুয়াল প্ল্যানগুলো দেখেন, সেখানে আমাদের ফিসক্যাল পলিসি আছে, মনিটারি পলিসি আছে। সেখানে আমরা কিন্তু এখনও ঠিক করতে পারিনি যে বিনিয়োগ বান্ধব একটা পলিসি করতে। এখন ধরেন আমার শিল্পনীতি আছে, আবার আমাদের বাণিজ্য নীতি আছে, আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট নীতি আছে, আমাদের ব্যাংকের যেটা আমি বললাম মনিটারি পলিসি বা আদার্স, যেমন ধরেন আমাদের যে ট্যাক্স পলিসি যেটা আছে, একটার সাথে আরেকটা কিন্তু আপনার সাংঘর্ষিক। কেন সাংঘর্ষিক? আপনি এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট 1957-এ আপনি এসেনশিয়াল কমোডিটি ডিক্লেয়ার করলেন আপনার 22টা থেকে 23টা পণ্য। এটা কেন করলেন? যে এটি যাতে সাধারণ মানুষ বা আমাদের নাগরিকরা যাতে এটাকে প্রাইস কন্ট্রোল করা যায়। এখন ধরেন আমরা দুটো পণ্য কন্ট্রোল করা হয় বাণিজ্য মন্ত্রক থেকে, চিনি এবং তেল, যেহেতু এটা ইম্পোর্ট নির্ভর। এখন আপনি একদিকে হলো প্রাইস কন্ট্রোল করবেন কেন? সাধারণ মানুষের সাশ্রয় মূল্যে যাতে এটা পায়। আবার এখানে যদি আপনি হাই ডিউটি আরোপ করে রাখেন, আপনি আজকে 1 কেজি চিনি কিনলেন 110 টাকা দিয়ে, তার মধ্যে 30 টাকা কিন্তু সরকার রেভিনিউ কেটে নিয়ে গেল। এভাবে তেলের ক্ষেত্রেও তাহলে আপনার এখানেই তো কন্ট্রাডিক্টরি। আপনি রেভিনিউ ঠিক আছে, আবার বাজেট করতে হবে, সেই বাজেটে আমাদের কাস্টম ডিউটি থেকে একটা বড় রেভিনিউ আসে, এখনও 30%, আমাদের ইনকাম ট্যাক্স থেকে আসে, এবং আমাদের ভিএটি যেটা আমরা ডাইরেক্ট ভিএটি দিচ্ছি সেখান থেকে আপনার আসে। এখন আপনি যদি পোর্টে কাস্টম ডিউটি দিয়ে এই পণ্যটা যদি অতি ট্যাক্স দিয়ে ঢোকে, তারপরে সাপ্লিমেন্টারি ডিউটি আছে, আরডি রেগুলেটরি ডিউটি আছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আছে, তখন তো আপনার এই পণ্য তো সাশ্রয় যাবে না। এই কারণে যে জিনিসটা হলো যে আমাদের একটা হলো অ্যানুয়াল প্ল্যান, আর একটা হলো আমাদের যেটা ছিল 5 ইয়ার প্ল্যান, এবং সেই 5 ইয়ার প্ল্যানেও যে পার্সপেক্টিভ যে জায়গাটা সেটা নিয়ে আপনি বলছিলেন স্যার, বিশেষ করে যে সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের নীতি বা সব কিছু আবার নতুন করে করতে হয়, যেটি আসলে একটি দেশের জন্য আবার নতুন করে এই কৌশলগুলো নেওয়া হচ্ছে গিয়ে আমাদের জন্য সংকটে। আপনাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ টাকার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাজার পরিস্থিতি এবং সরকারের নীতি কৌশল নিয়ে। এই ছিল আজকের আয়োজনে। একটু পরেই দেখবেন খেলার খবর। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোতে।